বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নিষিদ্ধ থাকলেও চন্দ্রা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, আসছেও বিভিন্ন গন্তব্য থেকে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সড়ক মহাসড়কে চাপ, ফেরিতে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে পারাপার। নিহত মৃতুর সন্তানদের বক্তব্য নেবে পিবিআই। বাবুল ভুল ঠিকানা দেয়ায় মিলছে না খোঁজ, মুসাকে ধরতে চেষ্টা চলছে। বনানীতে ফুডকোর্ট এখন অস্থায়ী কাঁচা বাজার, ভেঙে বহুতল কার পার্কিং করার পরিকল্পনা, অপচয় রোধে সতর্কতার তাগিদ। ইসরায়েলি হামলায় গাজায় বাড়ছে মৃত্যুর মিছিল, ৪১ শিশু সহ এ পর্যন্ত নিহত ১৫০, গুড়িয়ে দেয়া হলো আল জাজিরা এপির কার্যালয়। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। একদিকে চলছে গ্রামে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফেরা, অন্যদিকে চলছে বাড়িমুখী মানুষের রাজধানী ছেড়ে যাওয়া। করোনা সংক্রমণ রোধে নিষিদ্ধ থাকলেও গাজীপুরের চন্দ্রা থেকে অবাধে চলছে দূরপাল্লার বাস, যাতায়াত করছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন গন্তব্যে। যাত্রীদের অনেকের মুখে থাকছে না মাস্ক, মানা হচ্ছে না এক আসন ফাঁকা রাখার নির্দেশনাও। আর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যাত্রীরা বিভিন্ন বাহনে গাদাগাদি করে ছুটছেন পাটুরিয়ায়। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা। গ্রামে ঈদ উদযাপন শেষে মানুষ ঢুকছে ঢাকায়, একইভাবে রাজধানীও ছাড়ছেন অনেকে। দেখে বোঝার উপায় নেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ। রাজধানী থেকে দূরপাল্লার বাস না চললেও গাজীপুরের চন্দ্রা থেকে অবাধই করছে চলাচল। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে মানুষ চন্দ্রায় এসে অটোরিকশা বা অন্য বাসে করে ঢাকায় ঢুকছেন, গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। অনেকে গন্তব্যে যাচ্ছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে গাদাগাদি করে। বজায় রাখা যাচ্ছে না সামাজিক দূরত্ব। চাকরির ক্ষেত্রে তো আসতেই হবে, সেক্ষেত্রে বলছে যে যাবে, সমস্যা হবে না। ঘুরে থেকে আসতেছি, 1150 টাকা ভাড়া নিচ্ছে। আমরা এখানে টাঙ্গাইল টিপ মারতেছি, কিন্তু আমরা তো এখন ঢাকা যাইতে পারতেছি না। আমাদের তো দূরপাল্লার গাড়ি, আমাদের ঢাকার গাড়ি, আমরা ঢাকা যাইতে পারতেছি না। আমরা চান্দরা থেকে লোকাল টিপ মারতেছি। রাজধানী থেকে বাড়িমুখী মানুষ গাবতলী নেমে হেঁটে সেতু পার হয়ে প্রথমে যাচ্ছেন আমিনবাজার, সেখান থেকে একাংশ চন্দ্রায় গিয়ে দূরপাল্লার বাসে উঠছেন। অন্যরা বিভিন্ন যানে করে ছুটছেন পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছতে হবে, এখন যে কোনো একটা ব্যবস্থায়, আমাদের গাড়ি নাই, যেতে হবে। ঈদের সময় ভিড় ছিল, এই কারণে যাই নাই। আরো বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, তো এই কারণে একটু ইয়াতে যাইতেছে। যাচ্ছি আপনার সিরাজগঞ্জ। যাবেন কিভাবে? যাবো এইভাবে যাচ্ছি, আমি কি করবো, গাড়ি গড়ি তো নাই। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশনা দিলেও লাখ লাখ মানুষ রাজধানী ছেড়েছেন। বেশি ভাড়া দিয়ে সংক্রমণের ঝুঁকি সঙ্গী করে তাদের আবার ফিরতে হচ্ছে ঢাকায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আমিনবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আপনি সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের খবর আমাদেরকে জানাচ্ছিলেন, এখন আপনি আমিনবাজারে অবস্থান করছেন। এই মুহূর্তে আপনি কি চিত্র দেখছেন ঢাকায় ফেরা এবং ঢাকায় ঢোকা মানুষের? লোপা, এখনকার আমিনবাজার যে মূল ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে অন্তত আমরা 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা যিনি রয়েছে মিলন দেখাচ্ছেন যে কোথাও রাস্তাটা কিন্তু ব্লক হয়ে গেছে। অর্থাৎ দূরপাল্লার আপনার মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে চন্দ্রা থেকে এখানকার লোকাল যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে ঢাকার জেলার যে গাড়িগুলো, সেগুলো চন্দ্রা পর্যন্ত যায়। আমিনবাজার হয়ে কিছু গাড়ি চন্দ্রা পর্যন্ত চলে যায় এবং সেই গাড়িগুলো আবার চন্দ্রার যাত্রী নিয়ে, দূরপাল্লার যে সমস্ত যাত্রী চন্দ্রা এসে নামে তাদেরকে আবার আমিনবাজারের এপারে নামিয়ে তারা আবার দূরপাল্লার যে সমস্ত যাত্রী চন্দ্রা এসে নামে তাদেরকে আবার আমিনবাজারের এপারে নামিয়ে তারা আবার ওখান থেকে ঢাকায় চলে যায়। সেই বাসগুলো এখানে এসে আটকে আছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে আমিনবাজারের ওইখানটা থেকে কিন্তু বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই 3 থেকে 3.5 কিলোমিটার এলাকা পুরো জটে তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অন্তত দক্ষিণ অঞ্চল সহ 21 জেলা সহ সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রুটের যাত্রী কিন্তু এই রুট দিয়ে চলাচল করে। তারা যেটা করে সেটা হচ্ছে যে এক অংশ মানিকগঞ্জের পাটুরিয়া চলে যায়, আর এক অংশ যারা সিরাজগঞ্জ যারা যাবেন কিংবা চাঁপাইনবাবগঞ্জ যারা যাবেন
বগুড়া যারা যাবেন তারা হচ্ছে চন্দ্রা হয়ে ওইখান থেকে দূরপাল্লার বাস চড়েন এবং সেই পর্যন্ত যেতে হচ্ছে এই মাঝখানের যে পথটুকু সেই পথটুকুকে নানাভাবে আসতে হয়। কেউ প্রাইভেট কারে আসছেন, কেউ সিএনজিতে আসছেন, কেউ বাইকে আসছেন, কেউ আবার বাসে করেও আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বাসও কিন্তু অপেক্ষা করছে, বাইপাল জিরানির একটি বাস। এই বাসগুলোকে আমিনবাজার ওখান থেকে ঘুরিয়ে দেয় পুলিশ। তো যার কারণে এই টোটাল অর্থাৎ 3.5 থেকে 4 কিলোমিটার এরা এই যে সামনে যে গাড়িগুলো দেখছেন এরা কিন্তু অন্তত আধা ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন, এরকমই আমাদেরকে জানিয়েছে। সেখানে একটি দীর্ঘ জটের তৈরি হয়েছে। আরেকটি বিষয় যদি আমি রাস্তার অপর অংশের দিকে দেখাই, আবার দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ কিন্তু আজকেও ঢাকা ছাড়ছে, অর্থাৎ হেঁটে হেঁটে, যেহেতু এই রুটটা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এই রুটটা দিয়ে কিছু চলছে না, সেই ক্ষেত্রে কিছু মানুষ কিন্তু মানিকগঞ্জ, পাটুরিয়া যারা যাবেন কিংবা এই সিরাজগঞ্জ যারা যাবেন তারা কিন্তু আবার হেঁটে গন্তব্যে যাওয়া শুরু করছেন। এরকম একটি বিষয় দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে লকডাউন আরও বাড়ানোর খবরে যেরকম মানুষ ঢাকা ছাড়ছে, আবার কর্মস্থলের ছুটি শেষ হওয়ার কারণেও কিন্তু মানুষ ঢাকা আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কারে করে গাদাগাদি করে তারা আসলে গন্তব্যে আসছেন, যে যার মতো করে আসছেন। এখন যেহেতু জট তৈরি হয়েছে, আবার যেই পরিবহনগুলো আন্তজেলা পরিবহনগুলো সেগুলো আমিনবাজার থেকে ঘুরিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ এখান থেকেও ঘুরিয়ে দিচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখনকার পরিস্থিতির কথা যদি বলি তাহলে হজ ও বড়লা একটি পরিস্থিতি তৈরি হয়েছে। চন্দ্রা ওখান থেকে অবাধে চলছে দূরপাল্লার বাস, যদিও সেটি হাইওয়ে পুলিশের সামনেই চলছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আবার ঢাকার এই দিকটাতে ঢাকার টাউন সার্ভিস যেগুলো সেগুলোকে আসলে আমিনবাজারের পার হতে দেওয়া হচ্ছে না, যার কারণে মানুষের যে ভোগান্তি কিংবা বাড়তি যে ভাড়া সেটি একটি বিষয় তো ঠিকই, যে যদি ভোগান্তিকে উপেক্ষা করে তারপর রাজধানীতে ঢুকছে মানুষ, আবার ঈদের তৃতীয় দিনে এসে কেউ কেউ ঢাকা ছাড়ছেন। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ। মহাসড়কে উত্তরাঞ্চল থেকে বাস চলাচলের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে এবারে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, নিষিদ্ধ হলে উত্তরাঞ্চল থেকে গাজীপুরের সরাসরি বাস চলছে কিভাবে, এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের পদ্মার মোড় এলাকা। আপনাদের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে 22 জেলার পরিবহন চলাচল করে। এবং আমি যদি দেখাই যে এখন কিন্তু মহাসড়কে কিছুটা খালি রয়েছে, তারপর দেখবেন যে দূরপাল্লার যে বাস, সে বাস কিন্তু চলাচল করছে। এখানে কিন্তু প্রচুর যাত্রী ভিড় রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের সাথে, তারা যে জানাচ্ছেন যে কোনো সরকার নির্দেশনা নাই, কিন্তু বাস যারা চালক তারা আসলে নির্দেশনা অমান্য করে এখানে পরিবহন তারা চালাচ্ছে। এবং এখানে যদি আমি দেখাই যে এখানে শত শত মানুষ কিন্তু পরিবহনের জন্য অপেক্ষা করছে। এইমাত্র একটি বাস এসেছে, সেখানে কিন্তু তারা হুড়াহুড়ি করে উঠছে, অর্থাৎ এখানে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কোনো কিছু মানা হচ্ছে না। এবং সকাল থেকে কিন্তু আমরা যেটা দেখছিলাম যে সিরাজগঞ্জের যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলো খুলে বাস চলাচল করছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের তৎপরতার কারণে এখানে কিন্তু কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে অনেকগুলো বাস সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখছি যে উত্তরাঞ্চল থেকে যে বাসগুলো গাইবান্ধা, বগুড়া, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এইসব অঞ্চল থেকে কিন্তু দূরপাল্লার বাস এখানে আসছে এবং এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে তারা আবার চলে যাচ্ছে। অর্থাৎ 22 জেলার পরিবহন কিন্তু এখান থেকে যাচ্ছে। আমরা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে এই বাসগুলো আসলে মূলত এই রোড দিয়ে বাইপাইল এবং চান্দুরা পর্যন্ত তারা যাচ্ছে। এবং এখানে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করেছে এখানে কিন্তু আসলে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে এবং বাসের মধ্যে গাদাগাদি করে সিট ভর্তি করে দাঁড়িয়ে থেকেও লোক যাচ্ছে। তবে এখন কিন্তু প্রশাসন কিছুটা ব্যবস্থা নিয়েছে যে এখানে দূরপাল্লার বাসগুলো তারা আটকে দেওয়ার চেষ্টা করছে, ততটা সম্ভব হচ্ছে না, কারণ এখানে আভ্যন্তরীণ রুট দিয়ে শহরের মধ্য দিয়ে কিন্তু বাসগুলো এসে মুলিবাড়ি হয়ে তারা বঙ্গবন্ধু সেতু দিয়ে চলে যাচ্ছে, যে কারণে কিন্তু আসলে প্রশাসনের নজরদারি এরিয়া এবং ফাঁকি দিয়ে কিন্তু এই পরিবহনগুলো দূরপাল্লার পরিবহনগুলো চলাচল করছে। এবং এখানে কিন্তু আসলে যারা ঈদে থেকে বাড়ি ফিরে এখন কর্মস্থল ফিরে তারা কিন্তু একটা চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে এই সিরাজগঞ্জ অঞ্চলে। দিলীপ কুমার, আপনাকে ধন্যবাদ। ফিরছে মানুষ, এতে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। বিভিন্ন যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। তবে সরকারি নির্দেশ অমান্য করে কোথাও কোথাও চলছে দূরপাল্লার বাসও। ঈদ শেষে কাজে যোগ দিতে কর্মস্থলে ছুটছেন লোকজন। ভোর থেকেই মাদারীপুরের বাংলাবাজার ও রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাটে ছিল উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত মানুষ। ফেরিতে ওঠার জায়গা না থাকলেও ঝুঁকি নিয়ে উঠছেন অনেকেই। বিভিন্ন যানবাহনে 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের। যে জায়গায় হচ্ছে 200-300 টাকা ভাড়া, সেখানে হচ্ছে 700-800 টাকা ভাড়া। যে জায়গায় মানুষ যাত্রী একজন আসবে সে জায়গায় 3 জন করে গাদাগাদি করে আসছে।
যাত্রীর চাপ সামাল দিতে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে 16টি এবং শিমুলিয়া বাংলাবাজার রুটে 15টি ফেরি চলছে। 20 ঘন্টায় চলতেছে, কিন্তু এখনো দেখতেছি ওই পারের থেকে যাত্রী খুব চাপ আসতেছে। সরকারি নির্দেশ অমান্য করেই উত্তরবঙ্গ থেকে চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। রোববার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাত্রীবাহী বাস চলাচল করে। এতদিন বসা ছিল আমাদের গাড়িগুলা। সকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে। এছাড়া বরিশাল বাস টার্মিনাল থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। আমাদের তো সংসার আছে, আমাদের তো চালাই খাইতে হবো। 400 চাইলে 400, 500 চাইলে 500, কিন্তু লোক সেটা 2 জন করে নিতে আসে। এদিকে বিধিনিষেধ বাড়ায় আজও ঢাকা ছাড়ায় পাটুরিয়া এবং শিমুলিয়া ফেরিঘাটে ভিড় বেড়েছে দক্ষিণবঙ্গমুখী মানুষের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঘাটের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন আপনি, এবং সামাজিক দূরত্ব বা মাস্ক পরার এই বিষয়গুলো নিশ্চিত করতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি, এই মুহূর্তে ঘাটে কিন্তু গত সকাল থেকে যে ভিড়টা ছিল, এখন দুপুরে কিছুটা ভিড় কম আমরা লক্ষ্য করছি। তবে একটা বিষয় হচ্ছে যে ফেরি যেহেতু 15টি ফেরি ঘাটে নিয়মিত চলাচল করছে, যার ফলে যত যাত্রী আসুক না কেন ঘাটে কিন্তু কোনো না কোনো ফেরি তারা পাচ্ছেন এবং ফেরিতে উঠে যাচ্ছেন, এবং 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এক একটি ফেরি মানুষের যাত্রীতে ভরে যাচ্ছে। এর ফলে কিন্তু ঘাটের যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ডে ভিড় এমনটা লক্ষ্য করা না গেলেও কিন্তু প্রতিটি ফেরি কিন্তু আসলে যাত্রী বোঝাই করে কিন্তু বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া চলে আসছে। আর একটি কথা যেটা বলেছেন যে যাত্রীদের যে স্বাস্থ্যবিধির কথা, সেই বিষয়টি কিন্তু আমি কথা বলেছি মাদারীপুরের পুলিশ সুপারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীরা যাতে মাস্কটা পরে, এটা মাস্কটা যাতে বাধ্যতামূলক করা যায়, সেজন্য তারা কিন্তু তাদের পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একটি ফেরি কিন্তু ঘাট এলাকায় এসে পৌঁছেছে এবং একটি ফেরি ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে যে ফেরিটি দেখতে পাচ্ছেন, সেই ফেরিটি কিন্তু শিমুলিয়া ঘাট থেকে কিন্তু ঢাকার যে যাত্রীরা তারা কিন্তু ওই ফেরিটিতে এসেছে যে, এবং ফেরিটি প্রায় একদম আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফেরিটিতে কিন্তু যাত্রী বোঝাই রয়েছে। এরকমই কিন্তু ঢাকা থেকেও আসছে। শুধু যে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা যাচ্ছে বিষয়টি তেমন না, ঢাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীরা কিন্তু সকাল থেকে কিন্তু এই রুটটি ব্যবহার করে আসছে, এবং পাশাপাশি দক্ষিণাঞ্চল যে জেলাগুলি রয়েছে বরিশাল এবং খুলনা বিভাগের, সেই বিভাগের জেলাগুলো থেকে কিন্তু সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীদের চাপ আমরা লক্ষ্য করেছি। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটি, সেটি মাস্ক পরার বিষয়টি পুলিশ প্রশাসনও কিন্তু বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি আমাদেরকে বলছেন যে আগামীকাল থেকে তারা পুলিশও মাস্ক বিতরণের যে ব্যাপারটি, সেটিও তারা উদ্যোগ গ্রহণ করবে। কারণ হচ্ছে স্বাস্থ্যবিধিটা মানতে হলে মাস্কটা বাধ্যতামূলক করেই ফেরিতে যাতে যাত্রীরা সুরক্ষিতভাবে নিরাপদে যেতে পারে, সেটির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে, এবং মাস্কটা যাতে পরে সবাই, সেজন্য অ্যাওয়ারনেস ভিত্তিক মাইকিংও করা হচ্ছে ঘাট এলাকায়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে ঘাট এলাকায় যাত্রীদের চাপ আছে এখনো, এবং প্রতিটি ফেরি কিন্তু যাত্রী বোঝাই করে নিয়েই কিন্তু শিমুলিয়া যাচ্ছে, এবং শিমুলিয়া থেকেও কিন্তু বাংলাবাজার ঘাটে যাত্রী বোঝাই করেই কিন্তু ফেরিগুলো আসছে। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে ফেরিঘাটের সর্বশেষ খবরাখবর। সহকর্মী রিপন চন্দ্র মল্লিক জানাচ্ছিলেন বাংলাবাজার ফেরিঘাট থেকে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস আজ। অন্যান্য বছর ঈদের পর প্রথম কর্মদিবসে বেশিরভাগ অফিসে কর্মব্যস্ততা না থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। বেশিরভাগ সরকারি বেসরকারি অফিসে শুরু হয়েছে কর্মব্যস্ততা। করোনা মহামারীর কারণে এবার ঈদের ছুটি ছিল 3 দিন, পাশাপাশি ছিল কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা। তাই 3 দিন ছুটির পরপরই কর্মব্যস্ততা শুরু হয়েছে অফিসগুলোতে। সচিবালয়ে কর্মব্যস্ততা কিছুটা কম থাকলেও ভিড় দেখা গেছে ব্যাংকগুলোতে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, করোনার কারণে অনেকেই ভিড় এড়াতে ঈদের আগে ব্যাংকে আসেননি। তারা এখন সেবা নিতে ব্যাংকে আসায় কাজকর্ম চলছে প্রায় স্বাভাবিক সময়ের মতোই। তবে সরকারি ব্যাংকগুলোতে বেশি ব্যস্ততা থাকলেও ভিড় কম ছিল বেসরকারি ব্যাংকে। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল 7 দিন। ফলে বিধিনিষেধ বহাল থাকবে 23 মে
মধ্যরাত পর্যন্ত। এরই মধ্যে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগের 3 দফা বিধিনিষেধের সঙ্গে এবার আরও কিছু নির্দেশনা যোগ করে নতুন প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া আজ মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা হবে। করোনা শনাক্তের হার কমার পর আবার তা বৃদ্ধি পাওয়ায় সরকার চিন্তিত জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন, 23 মের পরে লকডাউন আরও বাড়ানো হবে কিনা তা অবস্থা বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে। করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত 5 এপ্রিল থেকে বিধিনিষেধ দেয় সরকার। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি 2 রোগী করোনার ভারতীয় ধরনে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জেনোম সিকোয়েন্সের জন্য শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। গত মাসে ভারত থেকে দেশে আসেন এই 2 জন। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ। 1 সপ্তাহ পর করোনার লক্ষণ দেখা দেয় তাদের। পরে আইটিপিসিআর পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দুজনই ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই 2 জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত হলে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হবে, না হলে ডিএনসিসি কোভিড হাসপাতালেই চলবে তাদের চিকিৎসা। আজকে উনি ইন্ডিয়া থেকে এসেছে বলে যে আমরা ওনাকে অন্য জায়গায় বিদায় করে দিব সেটি নয়, আমরা ওনাদেরকেও অন্যদের যে কেয়ার নিয়ে আমরা ট্রিটমেন্ট করছি ওনাদেরকেও সেইভাবেই রেখেছি এবং ওনাদেরকে আমরা একটু আলাদা করে রেখেছি। পেশেন্টরা কম্পারেটিভলি স্টেবল আছে এবং তারা মোটামুটি ভালো আছে, কারণ তারা কিন্তু এখনও তাদের কোনো অক্সিজেন বা ওরকম কিছু এখনও আমরা স্টার্ট করি নাই। আমরা ন্যাশনাল প্রোটোকল অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টটা দিচ্ছি এবং তাদের যা যা কোমরবিড কন্ডিশন আছে সেগুলো ট্রিটমেন্ট দিচ্ছি। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য আজ খুলে দেওয়া হলো আরও 2 সীমান্ত। বেনাপোলের পর এবার এনওসি নিয়ে দিনাজপুরের হিরি ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও প্রবেশ করা যাবে বাংলাদেশে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এই 2 সীমান্ত দিয়ে দেশে আসেননি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভারত ফেরত নাগরিকদের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 3টি আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে। দিনাজপুরের হিলিতেও নেওয়া হচ্ছে ভারত ফেরতদের বিশেষ প্রস্তুতি। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম বলেন, ভারত ফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য 2টি হোটেল নির্ধারণ করা হয়েছে। এছাড়া অসুস্থদের হাসপাতালে পাঠানো সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে গত 26 এপ্রিল থেকে ভারতের সাথে সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ। তবে বিশেষ ছাড়পত্র নিয়ে বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ চালু ছিল। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় তার সন্তানদের বক্তব্য নেওয়া জরুরি বলে মনে করছে পিবিআই। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার তার ঠিকানা ভুল দেয়ায় সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার। তিনি জানান, সন্তানরা শিশু হওয়ায় তাদের বুঝতে না দিয়ে বক্তব্য নিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সন্তানদের বক্তব্য নেয়ার চেষ্টা চলছে। রিমান্ডে বাবুল আক্তারের সহযোগিতা নেয়ারও চেষ্টা চলছে। যদি তিনি সহায়তা না করেন, সেক্ষেত্রে তথ্য প্রমাণের মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা হবে। বাবুল আক্তারের জড়িত থাকার অভিযোগ প্রমাণে পিবিআই এর কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলেও জানান মনোজ কুমার মজুমদার। এ মামলায় তার মেয়ে বন্ধু ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিং এর সম্পৃক্ততার খোঁজা হচ্ছে। এজন্য তার বাংলাদেশি গৃহকর্মীকেও খুঁজছে পুলিশ। মামলার পলাতক আসামি মুসাকে ধরতেও চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই। বাচ্চাদের বিষয়টি হলো যে সেই সময় যে ছোট বাচ্চাটি মৃত্যুর সাথে ছিলেন, তো আমরা খুঁজতে গিয়ে দেখি যে আমাদেরকে বাবুল আক্তার উনি যে অস্থায়ী ঠিকানায় থাকেন, তা তো 2টি ঠিকানা, একটি স্থায়ী ঠিকানা ঠিক আছে, তো সেইটি আসলে উনি আমাদের ভুল দিয়েছেন এবং কেন দিয়েছেন উনি বলতে পারবে, বা উনি ভুল করছেন, 2টি হতে পারে। আজকে আমরা তাদেরকে, তাদের পরিবার বা তাদের আত্মীয় স্বজন সবাইকে মেসেজ দিয়েছি। রাজধানীর বনানীতে ফুড কোর্ট হিসাবে নির্মাণ কাজ শেষ করে সেখানে এখন কার পার্কিং নির্মাণের পরিকল্পনা করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাবেক মেয়র আনিসুল হকের উদ্যোগে দৃষ্টিনন্দন এই ফুড কোর্টটি করা হয়েছিল। বর্তমান মেয়রের দাবি, গণপূর্ত জমিটি বরাদ্দ দিয়েছিল কার পার্কিং এর জন্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি অর্থ অপচয় রোধে আরও সতর্ক হতে হবে।
দেখলে চেনার উপায় নেই, মোড়ে শুকিয়ে গেছে বাঁশঝাড়ের পাতাগুলো। অথচ 2017 সালে মনোমুগ্ধকর ডিজাইনে রাজধানীর অভিজাত এলাকা বনানীর মূল রাস্তার ধার ঘেঁষে আড্ডাপ্রিয় মানুষদের জন্য নির্মাণ করা হয় এ ফুড কোর্টটি। মাঝখানে ফাঁকা রেখে 3 পাশে 8টি খাবারের দোকান তৈরি করা হয়, চারপাশে লাগানো হয় নানা ফুলের গাছ। তবে প্রায় 4 বছর পড়ে থাকায় সৌন্দর্য নষ্ট হয়েছে স্থাপনাটির। ফুড কোর্টের জায়গায় এখন অস্থায়ী কাঁচা বাজার। তবে এই ব্যবসায়ীদের অনেকেই জানেন না যে জায়গাটিতে তারা ব্যবসা করছেন, কেন নির্মাণ করা হয়েছিল এই স্থাপনাটি। জায়গাটা কেন বানানো সেটা জানেন না, মানে হয়তো এই যে সৌন্দর্যের লেগে আর কি করছিল। মেয়রে জানে, উনি করে ধরে বসে গেছে। মেয়র সাহেব আনিসলকে এই পার্কিং এখান থেকে উঠাই দিয়া এই এডি বানাইছে। এডি আপনার আজকে কত বছর দুটা অযথা করে রয়েছে। এছাড়া এর চারপাশের জায়গা দখল করে চলছে রমরমা ব্যবসা, আছে ভাতের হোটেল সহ নানা পদের ব্যবসা। এছাড়া রাজনৈতিক কার্যালয়, প্রেস ক্লাবও গড়ে উঠেছে এখানে। দিনে কত করে দিতে হয় এটা আমি বলতে পারি না। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখি, কিন্তু কত করে দেয় এটা তো আমি জানি না। এটা মহাজনের লোক এগুলো। রাত হলে চেহারা বদলায় এ জায়গা। স্থানীয়রা বলছেন, কিছুদিন আগেও আধার নামলে মাদকসেবীদের আড্ডা জমে উঠত সেখানে। বিভিন্ন ধরনের পোলাবেন বিভিন্ন দিকের থেকে আসতো, নিশ্চয় গায়ে মদ বিয়ার খায়। হ্যাঁ, এটা যেমন মন নেই তাহলে। ফুড কোর্টটির নকশা প্রণয়নকারীরা বলছেন, অনেক যত্ন করে কাজ শেষ করেছিল তারা। সঠিক ব্যবহার হলে ফুড কোর্টটি হতে পারত বনানীর জনপ্রিয় আড্ডার স্থল। কেউ বলেন আমার 50 টাকা বাজেট, কোনো অসুবিধা, আমি খরচ করব না, কোনো অসুবিধা নেই। এই জন্য খোলামেলা রাখা হয়েছে। যেই মুহূর্তে আপনি একটা দেয়াল দিবেন তখন কিন্তু না আপনি টিকিট কেটে ঢুকুন, নো, ওখানে বসুন। আপনি যদি খরচ না করতে চান কিছু না, আমি কিছুক্ষণ বসলাম, একটু সবার সাথে গল্প টল্প করলাম, চলে গেলাম। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, বনানী একটি ব্যস্ত এলাকা হয়, ফুড কোর্টটি চালালে যানজট সহ নানা সমস্যার সৃষ্টি হবে। তাই সেখানে একটি বহুতল কার পার্কিং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের মার্কেট করার কিন্তু পারমিশন দেয়নি কিন্তু রাজু। ওই রাস্তার উপরে কিন্তু খেতেও যদি আসে, সবাই কিন্তু গাড়ি মেন রোডের মধ্যে পার্ক করে তারপরে কিন্তু আসবে, অর্থাৎ এখানে কিন্তু আরও বেশি কনজেস্টেড হয়ে যাবে। আমি এখানে যেটা মাল্টিপল যে প্ল্যান করছি, এখানে কিন্তু কোনো ধরনের মার্কেট করার কিন্তু পারমিশন দেয়নি কিন্তু রাজু। ওই রাস্তার উপরে কিন্তু খেতেও যদি আসে, সবাই কিন্তু গাড়ি মেন রোডের মধ্যে পার্ক করে তারপরে কিন্তু আসবে, অর্থাৎ এখানে কিন্তু আরও বেশি কনজেস্টেড হয়ে যাবে। আমি এখানে যেটা মাল্টিপল যে প্ল্যান করছি, এখানে আন্ডারগ্রাউন্ড এখানে পার্কিং হবে। এই অবস্থায় বিশেষজ্ঞরা সরকারি অর্থ অপচয়ের পরিকল্পনা প্রণয়নে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও সিলেটের লাক্কাতুরা চা বাগানে নামে মানুষের ঢল। পরিবার পরিজন নিয়ে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল সেখানে। কেউ ঘুরে বেড়াচ্ছে দল বেঁধে, আবার ঘোড়ার গাড়িতে ঘুরে আনন্দ উদযাপনে ব্যস্ত কেউ কেউ। এদিকে টাঙ্গাইলে যমুনা নদীর পাড়ে ভিড় করছেন দর্শনার্থীরা, তবে তাদের মধ্যে দেখা যায়নি করোনা নিয়ে সচেতনতা। বেশিরভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক। ঈদে ঘুরতে বেরিয়ে স্বাস্থ্য সচেতনতা না থাকলে সংক্রমণের হার আবার বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সরকারি বিভিন্ন অফিসের খোলা জায়গায় দেখা যায় অসংখ্য পরিত্যক্ত গাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে এমন হাজারেরও বেশি গাড়ি পড়ে থেকে নষ্ট হচ্ছে। গাড়িগুলোর বিকল অংশ পরিবর্তন করে নতুন গাড়ির রূপ দেয়া যাবে বলছেন যানবাহন পুনর্গঠনকারীরা। এতে সাশ্রয় হবে গাড়ি আমদানির হাজার কোটি টাকা। ঢাকার রাজপথে চলছে 60 ও 70-এর দশকের ভক্সওয়াগন বিটেল। সে সময় সাশ্রয়ী গাড়ি হিসেবে পরিচিত হলেও এখন অ্যান্টিক ভ্যালুতে এ গাড়ির দাম কোটি টাকা। ভক্সওয়াগন মাইক্রোবাস ব্যবহার হতো অ্যাম্বুলেন্স হিসেবে। পুনর্গঠনের পর ঝকঝকে এই গাড়ির বর্তমান মূল্য কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন অফিসে পরিত্যক্ত অবস্থায় এসব গাড়ি কেনার পর পুনর্গঠন করা হয়েছে। গাড়ি প্রতি খরচ হয়েছে 20 লাখ টাকারও কম। অফিস আদালতের খোলা জায়গার ধাতব আবর্জনার মতো পড়ে থাকা গাড়িগুলো এখন কোটি টাকার দাম নিয়ে রাস্তায় চলছে। সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা স্বীকৃত একটা জিনিস, রেস্টোরেশন করা। আপনি এই গাড়িটা বলতে পারবেন না যে গাড়িটা তখন পুরাতন, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া। গাড়ি পুনর্গঠনকারীরা বলছেন, সারা দেশে অচল গাড়ির সংখ্যা হাজারের কম নয়। পরিত্যক্ত এসব গাড়ি পুনর্গঠন করলে নতুনের মতোই চলবে। আর একটি নতুন গাড়ির আমদানির টাকায় 3টি গাড়ি পুনর্গঠন করা যায়, যা দিয়ে সাশ্রয় হতে পারে হাজার কোটি টাকা। এইটাকে একটা নিবিড় পর্যবেক্ষণে যদি আপনি করেন, আমি তো বললাম গভর্নমেন্টের কমসে কম আগামী
5 বছরে 1000 কোটি টাকার উপরে সেভ হবে গাড়িতে। পরিবহন কমিশনার জানালেন, সারা দেশের সরকারি অফিসে অকেজো অবস্থায় কত গাড়ি পড়ে আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে পুরনো গাড়ি পুনর্নির্মাণ করে চালানোর কোনো প্রকল্প সরকারের এই মুহূর্তে নেই। গাড়ি পুরানো হয় না কোনো কথা নাই, গাড়ির একটা নীতিমালা আছে যে কোন গাড়ি নিলাম করা যাবে। নীতিমালার মধ্যে যদি আসে তাহলে সেটা ইনশাআল্লাহ হলে আর না হলে থাকবে। দেশে গাড়ি পুনর্গঠনের বেশিরভাগই হচ্ছে ব্যক্তি পর্যায়ে। সম্ভাবনাময় এই কাজটি পৃষ্ঠপোষকতা পেলে শিল্পে রূপ নেবে বলছেন পুনর্গঠনকারীরা। এভাবে পড়ে থাকতে থাকতে একদিন হয়তো মাটির সাথে মিশে যাবে এসব গাড়ির অনেক যন্ত্রাংশ। তখন নিলাম বা দরপত্র আহ্বান করে কেজি দরে বিক্রি করার ব্যবস্থা করা হবে। কিন্তু ততদিনে অপচয় হয়ে যাবে জনগণ তথা রাষ্ট্রের কোটি কোটি টাকা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাতে সময় আছে 13 মাস, কিন্তু কাজ হয়েছে 45%। ফলে নির্ধারিত 2022 সালের জুনে শেষ হচ্ছে না চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা, ট্রাফিক বিভাগের অনুমোদন, করোনা পরিস্থিতি সহ নানা কারণে পিছিয়েছে কাজ। তবে এখনও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগরীর লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। তবে শুরু থেকেই নানা কারণে বারবার থমকে গেছে প্রকল্পের কাজ। নগরীর ব্যস্ততম সড়কের উপর হওয়ায় নির্মাণ কাজে ট্রাফিক বিভাগের অনুমতি পেতে সময় লেগেছে অনেকটা। বারিক বিল্ডিং থেকে সলগোলা মোড় পর্যন্ত 3 কিলোমিটার অংশে নকশা নিয়ে আপত্তি ছিল চট্টগ্রাম বন্দরের। পিলার স্থাপনে ভূগর্ভস্থ ড্রেন, ওয়াসার পাইপলাইন, বিদ্যুতের খুঁটিও সমস্যা বাড়িয়েছে। ফলে কয়েকবার পরিবর্তন হয় নকশা ও প্রকৌশল পরিকল্পনা। আগ্রাবাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন, আরসিসি ড্রেন, বক্স ড্রেন যেটাকে বলে, ওটার পাশ দিয়ে এবং অপর পারে ওয়াসার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন থাকাতে আমরা কিন্তু অল্প জায়গার ভিতরে আমরা প্রকৌশলগত ডিজাইনটা চেঞ্জ করে ওখানে আমরা কাজ করছি। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, করোনায় শ্রমিক সংকটেও গত 10 মাসে খুব দ্রুতই এগিয়েছে প্রকল্পের কাজ। প্রায় 11 কিলোমিটারে বসেছে পিলার, বসানো হয়েছে 400টি গার্ডারও। প্রায় 45 ভাগ ব্রত অবগতি হয়েছে এবং আমরা ইনশাল্লাহ সময় মতো এই কাজটা সম্পন্ন করতে পারবো। 2017 সালের 11 জুলাই একনেকে অনুমোদন পাওয়া এই এক্সপ্রেসওয়ের ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি টাকা। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যানজট নিরসন, বিমানবন্দরের সাথে সহজে যোগাযোগ, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে বানানো হচ্ছে দেশের দ্বিতীয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু করোনার থাবা, চট্টগ্রাম বন্দরের সাথে ডিজাইন নিয়ে বিরোধ, ভূমি অধিগ্রহণে জটিলতা সহ নানা কারণে এই প্রকল্পটি যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর কচুক্ষেতে ব্যাটারির দোকানে চুরির সময় বাধা দেয় সুজন নামে এক নিরাপত্তা প্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল মজিদ নামে আরও এক ব্যক্তি। পুলিশ জানায়, ভোরে কচুক্ষেত জেসমিন টাওয়ারে চুরির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সুজন ও মজিদ বাধা দিলে তারা দুজনের মাথায় আঘাত করে গামছা দিয়ে পেঁচিয়ে গাড়িতে তুলে পালিয়ে যায়। মজিদকে পঙ্গু হাসপাতালের সামনে আর সুজনকে এর থেকে কিছু দূরে গিয়ে গাড়ি থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মার্কেটের যে দোকানটা হয়েছে ওই দোকানের কোনো তালা টালা কিছুই পাওয়া যায় না, ভাঙার কোনো আলামত পাওয়া যায় না, কিন্তু শাটার নামানো ছিল। শাটার উঠাইয়া পরে ওই দোকানের যে মালিক তিনি জানান যে তার ওইখান থেকে কিছু ব্যাটারি আর কত 50-55 হাজার টাকার মতো ওই টাকা খোয়া গেছে। আসলে টোটাল বিষয়টা কি এখন পর্যন্ত আসলে ক্লিয়ার না। শেষ মুহূর্তের বৃষ্টিতে খরার ক্ষতি কাটিয়ে দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁয় ভালো ফলন ও দামের আশা করছেন আম চাষিরা। অনাবৃষ্টি ও নানা রোগবালাইয়ে সামান্য কিছু আমের ক্ষতি হলেও বৃষ্টি হবার পর ফলন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পরিপক্ক, সুস্বাদু ও নিরাপদ আম পেতে আগামী 20 মে নওগাঁয় গাছ থেকে গুটি আম পাড়া শুরু হচ্ছে। কয়েকদিন পর নওগাঁয় বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে আম বেচাকেনা। এখন আম নামানোর জন্য 11 উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিয়মিত বৃষ্টিপাতের কারণে খরা ও রোগবালাইয়ের প্রকোপ কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আমের ফলন।
চাষিরা বলছেন বাজার ঠিক থাকলে এবার তারা আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছে, এই এখন হলো যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটার পরে আমের মোটামুটি রেজাল্ট ভালো এবং পোকাচাকেও একটু কমে গেছে। এখন ওষুধ দিচ্ছি, এটা হচ্ছে আপনার এটা আপনার পচার জন্য। আসলে বৃষ্টি হলে আমে যে আপনার পচা ধরে। আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে, যদি দাম থাকে তাহলে কৃষক আবার লাভবান হবে। লকডাউনের কারণে আম কেনা বেচা এবং দেশ বিদেশে পরিবহনের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না জানিয়েছে কৃষি বিভাগ। অপরিপক্ক আমে যাতে কেমিক্যাল দেয়া না হয় সেদিকেও সতর্ক জেলা কৃষি অফিস। কোনো বালাইনাশক ব্যবহার করা হয়নি, বালাইনাশক ছাড়াই বিভিন্ন পদ্ধতি, জৈব পদ্ধতি এবং কিছু যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে সেখানে নিরাপদ আম উৎপাদন করা হচ্ছে। এই আম বিদেশে রপ্তানি হবে এবং বিদেশে রপ্তানি হলে কৃষক আরও বেশি লাভবান হবেন। নওগাঁয় এবছর 26,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী জেলায় গাছ থেকে গুটি আম পাড়া হবে 20 মে, গোপালভোগ ও রানী পছন্দ আম পাড়া হবে 27 মে। এরপর থেকে পাড়া হবে ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আসন্ন বর্ষা মৌসুমে বরিশাল নগরীর জলাবদ্ধতা ঠেকাতে শুরু হয়েছে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান। এর মধ্যে নগরীর 5টি খালে নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। পানি উন্নয়ন বোর্ডও জলাবদ্ধতা নিরসনে হাতে নিয়েছে মেগা প্রকল্প। 60 বছরের রেকর্ড ভেঙে গত বছর বর্ষা মৌসুমে বরিশাল নগরী তলিয়ে যায় হাঁটু পানির নিচে। খালগুলোর জলাবদ্ধতার কারণে 4 দিনেও পানি নামেনি। বরিশাল নগর বেষ্টিত হয়ে আছে 23টি মূল খাল ও 25টি শাখা খাল দিয়ে। তবে দীর্ঘদিনের দখল দূষণে বেশিরভাগেরই নেই অস্তিত্ব। কোনো মতে টিকে আছে জেল খাল, লাকুটিয়ার খাল ও নাপিতখালী খাল। গত মৌসুমে জলাবদ্ধতা দুর্ভোগকে সামনে রেখে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। মাসব্যাপী আমরা একদম এখান থেকে সাগর দিই, প্লাস হলে যে কটা খাল আমি কালকে ঘুরে দেখেছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তবে সংশ্লিষ্টরা বলছেন খালের বড় অংশ দখল হয়ে থাকায় বেগ পেতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায়। কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে দখল হয়ে গেছে এবং যেখানে ভরাট হয়ে গেছে ওইগুলো আমরা মার্কিং করে আমরা এই খাল অবমুক্ত করার চেষ্টা করছি। খাল পরিষ্কারে সিটি কর্পোরেশনের সাময়িক এই উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলে মনে করেন পরিবেশ কর্মীরা। তারা বলছেন খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে ফিরিয়ে আনতে হবে মূল খাল। মানে একবারে সিএস মৌজা ম্যাপ ধরে খালের আদি সীমানাটা কী ছিল সেটা নির্ধারণ করা, সেটাকে চিহ্নিত করে ওখানে সীমানা পিলার স্থাপন করা এবং তারপরে তহবিল অনুযায়ী যতটুকু তারা পারে করবে। পানি উন্নয়ন বোর্ড বলছে খাল খনন ও জোয়ারের পানি ঠেকাতে অবকাঠামো নির্মাণে কাজ করছে টেকনিক্যাল কমিটি। খাল খনন প্লাস কিছু অবকাঠামো নির্মাণ যাতে করে জোয়ারের পানি হুট করে শহরের মধ্যে ঢুকতে না পারে এবং এর জন্য আমাদের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ভিজিটও করছে, তারা এই জিনিসটা দেখছেন। প্রাথমিকভাবে মীরাবাড়ি, জেলখাল, চাঁদমারি, লাকুটিয়া ও নবগ্রাম খাল পরিষ্কারে কাজ করছে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লালমনিরহাটে টিএসপি, ইউরিয়া, ডিএপি সহ বিভিন্ন সারের দাম বেশি রাখার অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা সার বিক্রেতাদের বিরুদ্ধে। কৃষকদের দাবি সংকট দেখিয়ে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে কৃষি অধিদপ্তর জানিয়েছে জেলায় সারের কোনো সংকট নেই, বাফার গোডাউনে এখনও যথেষ্ট সারের মজুদ রয়েছে। কৃষি প্রধান জেলা লালমনিরহাট। প্রতি বছর আবাদ হয় ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন জাতের ফসল, যার জন্য চাহিদা আছে ৮,৬০০ টন টিএসপি, ৩৩,৯০০ টন ইউরিয়া, ১২,৫০০ টন ডিএপি সহ বিভিন্ন ধরনের সারের। এসব সার বিসিআইসি এবং বিএডিসি ডিলারদের মাধ্যমে বিতরণ করা হয়। কিন্তু চলতি মৌসুমে সারের সংকট দেখিয়ে বেশি দাম রাখা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তারা জানান সরকার নির্ধারিত টিএসপি দেশি সারের দাম ১১০০ টাকা হলেও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৭০০ টাকা পর্যন্ত। একই অবস্থা অন্যান্য সারের দামেও। মজুতদাররা, ডিলাররা সার গোডাউনত ভরে দিয়ে ডেট স্পেয়ার করিয়া তাও কয় সার নেই, সারের সংকট, দাম বেশি। টিএসপি সারের বস্তা হচ্ছিল ১১০০ টাকা করে, সে জায়গায় দোকানদাররা আমাদের কাছ থেকে নিচ্ছে ১৩০০, ১৪০০, মানে যে যেরকম পারতিছে ওই রকম করে দাম নিচ্ছে। ডিলাররা বলছেন সার বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। 10 টাকা বা 20 টাকা আমাদের বেশি বিক্রি করতে হয়। ডিলারের থেকে আমাদের সার ক্রয় করে কেয়ারিং দিয়ে আনতে হয়। এদিকে সারের যথেষ্ট মজুত আছে বলছে কৃষি অধিদপ্তর। তবে সারের বাড়তি দামের বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষক পর্যায়ে সারের ভালো সরবরাহ ভালো,
তবে যদি এই ধরনের অভিযোগ যদি থাকে, আমরা অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখব যে সারের কোনো মূল্য বৃদ্ধি বা সার পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সংকট, কৃত্রিম সংকট যেটাকে বলা হয়, আমাদের আসলে জেলা পর্যায়ে কোনো সংকট আমাদের নাই। বিতরণের পর বর্তমানে বিএডিসির বাফার গোডাউনে ইউরিয়া প্রায় 11,500 টন, টিএসপি 333 টন, এমওপি 533 টন এবং ডিএপি সার 2,500 টন মজুদ আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে। 5 দিন পর ভারতে আবার বেড়েছে করোনায় প্রাণহানি, দিনে মৃত্যু ছাড়ালো 4,000। পশ্চিমবঙ্গেও লকডাউন শুরু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল, থাকতে হবে 3 দিনের কোয়ারেন্টিনে। প্রথম ম্যাচ 23 মে। সপ্তম দিনে গড়ালো ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা। অব্যাহত হামলায় গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু। 7 দিনে সেখানে মারা গেছে 41 শিশু সহ অন্তত 149 জন। গুনিয়ে দেওয়া হয়েছে এপি, আল জাজিরা সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যালয়। ইসরায়েলের হামলার জবাবে হামাসের রকেট হামলায় মারা গেছে 9 ইসরায়েলি। আল আকসা মসজিদে শুরু হওয়া ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও, ধীরে ধীরে যা রূপ নিচ্ছে ভয়াবহ মানবিক বিপর্যয়ে। গাজায় ধারাবাহিক ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় 150 শিশু। হামলা থেকে রক্ষা পায়নি বার্তা সংস্থা এপি ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কার্যালয়। ইসরায়েলি বোমায় বিধ্বস্ত আল জালা টাওয়ার থেকে হামাস তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল বলে দাবি ইসরায়েলের, যদিও এই দাবি নাকচ করেছেন ভবন মালিক। আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে নিতে ইসরায়েলি ইন্টেলিজেন্সের কাছে 10 মিনিট চেয়েছিলাম, কিন্তু আমাদের কোনো কথাই তারা শোনেননি। মুহূর্তেই আমাদের সারা জীবনের সঞ্চয় ধ্বংস হয়ে গেছে। সবথেকে বড় কথা, এখানে হামাসের কোনো সম্পৃক্ততাই ছিল না। গাজার চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েল ও ফিলিস্তিনের সরকার প্রধানকে ফোন করে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নিজেদের স্বার্থ রক্ষার অধিকার ইসরায়েলের আছে বলে মনে করেন তিনি। তবে আন্তর্জাতিক সমালোচনার পরও গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত এক সপ্তাহে লাখ লাখ ইসরায়েলিকে প্রাণে বাঁচাতে বোম শেল্টারে আশ্রয় নিতে হয়েছে। হামাসে হামলায় মারা গেছেন অনেকে। ইসরায়েল কেন, কোনো দেশই এই ধরনের হামলা বরদাস্ত করবে না। হামাসকে ধ্বংস করতে ইসরায়েলও তার পাল্টা ও সমুচিত জবাব দিতে প্রস্তুত। And we will continue to respond forcefully until the security of our people is reinstated and restored. এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, মেক্সিকো, বেলজিয়াম, নিউজিল্যান্ড সহ অনেক দেশে বিক্ষোভ হয়েছে। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 5 দিন কিছুটা কম থাকার পর ভারতে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। একদিনে দেশটিতে আবারও মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4,000। নতুন শনাক্ত 3,10,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 2,70,000। আক্রান্ত 2,46,00,000-এর বেশি। রাজধানী দিল্লিতে আরও 1 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে লকডাউন। করোনা বিপর্যয় থেকে মুক্তির কোনো উপায় যেন পাচ্ছে না ভারত। মাঝে মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি আভাস মিললেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। 8 মের পর শনিবার আবারও দেশটিতে একদিনে প্রাণহানি ছাড়িয়েছে 4,000-এর কোটা। সংক্রমণ ঠেকাতে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে 15 দিনের লকডাউন। টিকাদান কর্মসূচির সংকটও কাটিয়ে উঠতে পারছে না মোদী সরকার। টিকা মজুদ না থাকায় কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় টিকা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে টিকা নিতে আসা মানুষদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে স্বাস্থ্যকর্মীরা। শহরটিতে 18 থেকে 44 বছর বয়সী নাগরিকদের জন্য টিকাদান পুরোপুরি স্থগিত করা হয়েছে। এদিকে গোয়া মেডিকেল কলেজের অক্সিজেন সংকটও কাটেনি। সেখানে অক্সিজেনের অভাবে 5 দিনে মৃত্যু হয়েছে অন্তত 83 জনের। কর্ণাটকেও দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। ট্রেনে করে অন্য রাজ্য থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে সেখানে। করোনা রোগীদের অক্সিজেন দেওয়ার অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বাসও। দিল্লির সব জেলায় অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যাংক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এর ফলে বাড়িতে আইসোলেশনে থাকা করোনা রোগীরাও অক্সিজেন পাবেন বলে আশা করা হচ্ছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিশেষ বিমান। ঢাকায় পৌঁছার পর শ্রীলঙ্কা দলের 31 সদস্যকে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে নেওয়া হয়। সেখানে 3 দিনের কোয়ারেন্টিনে থাকবেন সফরকারীরা, তাই আপাতত কোনো অনুশীলনের সুযোগ নেই। কোয়ারেন্টিন শেষে বুধবার থেকে অনুশীলন শুরু করবে কুসাল পেরেরার নেতৃত্বে আসা তারুণ্য নির্ভর দল। তবে তার আগে কোভিড টেস্টে নেগেটিভ হতে হবে ক্রিকেটারদের। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ 21 মে। একদিন বিরতির পর শুরু প্রথম ওয়ানডে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। ঢাকা পৌঁছে টিম হোটেলে উঠেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, থাকবে 3 দিনের আইসোলেশনে। তবে বাংলাদেশ দল বায়োবাবলে ঢুকবে মঙ্গলবার। তার আগে 2 দফায় কোভিড টেস্ট হবে ক্রিকেটারদের। দুটো টেস্ট করব খেলোয়াড়রা বায়োসিকিউর এনভায়রনমেন্টে প্রবেশের আগে, এবং সেই দুটো টেস্টের ফলাফলের ভিত্তিতে খেলোয়াড়রা 18 তারিখ হোটেলে প্রবেশ করবে। শ্রীলঙ্কান টিম স্ট্রিক্ট কোয়ারেন্টিনে থাকবে। এর মধ্যে 2 দফা টেস্ট হবে এবং চতুর্থ দিন তারা ইন্টার স্কোয়াড নিজেদের মধ্যে প্র্যাকটিসের সুযোগ পাবে। ইপিএল, সেরিয়া, বুন্দেসলিগা পেয়ে গেছে চ্যাম্পিয়ন। লা লিগা নিয়েই যত অপেক্ষা। আতলেতিকো, রিয়াল আর বার্সার ত্রিমুখী শিরোপা লড়াই রোমাঞ্চ ছড়িয়ে যাচ্ছে। আজ রাতে হয়ে যেতে পারে নিষ্পত্তি। একই সময়ে নামবে 3 দল। আতলেতিকো ও বার্সার হোম ম্যাচ আর রিয়ালের খেলা প্রতিপক্ষের মাঠে। লা লিগায় শেষ হাসিকার। অপেক্ষা বেড়েছে সময়ের সাথে। যদি কিন্তুর সমীকরণ মাদ্রিদ আর কাতালোনিয়ার পরিবেশ গুমট করেছে। ছাঁটাই দুশ্চিন্তায় জিদান কোমান দুজনেই। রোববার রাতে একই সময় 3 দলের ম্যাচ। শিরোপার ইঁদুর বিড়াল লড়াইয়ের ইতিও ঘটতে পারে। রিয়ালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে আতলেতিকো, ঠিক 2 পয়েন্টেই রিয়ালের চেয়ে পিছিয়ে বার্সেলোনা। বাকি 2 ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন আতলেতিকো, হারলেও সুযোগ থাকবে। তবে রোববার ওসাসুনার বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে উৎসবের প্রস্তুতি শুরু করতেই পারে সিমিওনির দল। ওদিকে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়ে বসলে তো সেখানেই নিষ্পত্তি। 6 মৌসুম পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরবে রোহি ব্লাঙ্কোস ডেরায়। নার্ভ ধরে রেখে আত্মবিশ্বাসের সাথেই শেষ 2টি ম্যাচে লড়বে ছেলেরা, যেমনটা পুরো মৌসুম জুড়ে খেলেছে তারা। ভবিষ্যতে কি লেখা আছে জানি না, আপাতত ওসাসুনারের বিপক্ষে জয় পাওয়াই আমাদের লক্ষ্য। আতলেতিকো পা ফসকালেই সুযোগ বাড়বে রিয়ালের। বিলবাও আর ভিয়ারিয়ালের বিপক্ষে 2 ম্যাচেই জয়ের বিকল্প নেই ওদের। শেষ মিনিট পর্যন্ত সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করব, যতক্ষণ না লা লিগা শেষ হচ্ছে। বিলবাও এবং ভিয়ারিয়াল 2 ম্যাচেই জয় আমাদের একমাত্র লক্ষ্য। আশার আলো নিভু নিভু নু ক্যাম্পে। রোববার আতলেতিকো জিতলেই সুযোগ শেষ বার্সেলোনার। তবে 2 মাদ্রিদের হোঁচট আর 2 ম্যাচে জয়ে সুযোগ ঠিকই আসতে পারে। বাকি 2 রাউন্ডে আতলেতিকো 1 পয়েন্ট আর রিয়াল 3 পয়েন্ট পেলে 82 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বনে যেতে পারে বার্সেলোনা। বিশ্বাস ধরে রেখে এগিয়ে যেতে চাই। আমাদের ব্যর্থতাতেই আমরা শিরোপা দৌড়ে পিছিয়ে গেছি। তবে যতক্ষণ সুযোগ থাকবে সেটা কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। 3 দলের সমান পয়েন্টেও শেষ হতে পারে এবারের লিগ। অদ্ভুতুরে এই ঘটনা ঘটলে বাজিমাত করবে রিয়াল মাদ্রিদ। হেড টু হেডে এগিয়ে যে তারাই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চেলসিকে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতল লেস্টার সিটি। 52 বছর পর ফাইনালে উঠেই বাজিমাত দ্য ফক্সের। ওয়েম্বলি স্টেডিয়ামে টিলেমান্সের একমাত্র গোলে জয় পায় ব্রেন্ডন রজার্সের দল। অন্যদিকে সেরিয়াতে রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে ইউভেন্টাস। এই আনন্দ শুধু ট্রফি জেতার নয়, দীর্ঘ অপেক্ষার অবসানের। এর আগে 4 বার ফাইনাল খেলেও রূপালী ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ মেলেনি। প্রথমবারের মতো এফএ কাপের চ্যাম্পিয়ন হয়ে তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাস লেস্টার সিটির। দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের উল্লাসে মাতোয়ারা ওয়েম্বলি স্টেডিয়াম। আর সেই অনুপ্রেরণায় শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে সবখানে আধিপত্য চেলসির। গোলমুখে নেয়া 13 শটের 3টি অন টার্গেটে ছিল টুখেলের দলের।
বিপরীতে 6 শটের মাত্র একটি অন টার্গেটে ছিল লেস্টার সিটির, আর সেখানেই বাজিমাত দ্য ফক্সের। টিলেমান্সের দৃষ্টিনন্দন গোলে ভাগ্য নির্ধারণ হয় মেগা ফাইনালের। শেষ দিকে স্বস্তি ফিরেছিল চেলসি শিবিরে। চিলওয়েলের শট লেস্টার ডিফেন্ডার মর্গানের পায়ে লেগে জালে জড়ায়, তবে অফসাইডের কারণে ভিআরে গোল বাতিল হলে হতাশায় ডুবে দ্য ব্লুজ। লেস্টার সিটির জন্য ঐতিহাসিক দিন। প্রথমবার এফএ কাপ জয়ের অনুভূতি দারুণ। 5 বারের চেষ্টায় লেস্টার সফল হয়েছে। পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা হতাশ। আমাদের পারফরমেন্স ও ছেলেদের চেষ্টা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল। আসলে ভাগ্য আমাদের সহায় ছিল না। এদিকে সেরিয়াতে রোমাঞ্চ ছড়িয়েছে ইউভেন্টাস ইন্টার মিলান লড়াই। 2 লাল কার্ড, 3 পেনাল্টি আর ভিআরের ব্যবহারে ঘটনাবহুল ছিল 2 জায়ান্টের ম্যাচ। তবে লিগ চ্যাম্পিয়ন ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল ইউভেন্টাস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্ধ করে দেয়া হলো খুচরা বিক্রয় পণ্যের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ডেবেনহ্যামসের সব শেষ দোকান। শনিবার যুক্তরাজ্যে 243 বছরের পুরানো এই কোম্পানির শেষ স্টোরটি বন্ধ হয়ে যায়। ডেবেনহ্যামসকে কিনে নিয়েছে অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বুহু গ্রুপ। তাই আর কোনো স্টোর থাকছে না ডেবেনহ্যামসের। 1778 সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ বহুজাতিক কোম্পানি ডেবেনহ্যামস। একটি মাত্র শোরুম নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি একসময় যুক্তরাজ্যে 150টিরও বেশি শোরুমে ব্যবসা পরিচালনা করেছে। পোশাক, জুতো, প্রসাধনী, ইলেকট্রনিক্স, উপহার ও গৃহসামগ্রী এবং আসবাবপত্র বিক্রি করে জনপ্রিয় হয়ে ওঠে কোম্পানিটি। 1950 সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট স্টোর ছিল ডেবেনহ্যামস। তবে বেশ কয়েক বছর ধরেই ডেবেনহ্যামসের ব্যবসায় মন্দা চলছিল। 2019 সালে প্রশাসনের নিয়ন্ত্রণে যাওয়ার পর কোম্পানিটি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে করোনার সময়ে। গত ডিসেম্বরে কর্তৃপক্ষ ঘোষণা দেয় 242 বছরের ব্যবসা বন্ধ করে দিতে যাচ্ছে ডেবেনহ্যামস। সে সময় ঝুঁকিতে পড়ে কোম্পানির প্রায় 12,000 কর্মীর জীবিকা। সপ্তাহ দুয়েক আগে যুক্তরাজ্যে লকডাউন শিথিল হলে আবারও খোলা হয় ডেবেনহ্যামসের 97টি স্টোর। তবে বন্ধ ছিল পণ্য বিক্রি। শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল সবগুলো স্টোর। এবছর জানুয়ারিতে ডেবেনহ্যামসকে কিনে নেয় অনলাইন ফ্যাশন পণ্য সামগ্রীর খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বুহু গ্রুপ। তাই এখন থেকে শুধুমাত্র অনলাইনেই চলবে এই কোম্পানির কার্যক্রম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।